প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল সালাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, রসায়ন বিভাগ। করোনার এই মুহূর্তে আমরা সবসময় ঘরে থাকব এবং বাইরে বের হলে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ ঘন ঘন হাত অথবা হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে কোভিড-19 ভাইরাস প্রতিরোধে আমরা সক্রিয় ভূমিকা রাখব এবং বাসায় বসে আমরা সহজ বই, আমি তোমাদের বলছি যে সহজ বই প্রথমে তোমাদের পড়তে হবে। সহজে প্রথমেই জটিল বই পড়া যাবে না। সহজ বই বলতে আমাদের যেটা একান্ত একেবারে সহজ, সেটা ডক্টর রবিউল ইসলাম স্যারের যে বইটা, ওই বইটা তোমরা বেশি বেশি করে ফলো করবা। ওই বইটা পড়লে তোমার কোনো কিছুর সাহায্য লাগবে না, তুমি নিজেই রসায়ন বুঝতে পারবা ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021 সালের ছাত্রীদের জন্য জৈব যৌগের নামকরণ অ্যালকেন আমি কিন্তু আলোচনা করছি। এই অ্যালকেন নামকরণের সাথে শুধুমাত্র নামের শেষে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন হয় সেটা হবে, সে সমাধান হবে অ্যালকিন শ্রেণী, সেখানে যুক্ত হবে শুধু নামের শেষে ইন। আর যদি অ্যালকাইন হয় তাহলে আইন, অ্যালকোহল হলে হবে নল, অ্যালডিহাইড হলে হবে ন্যাল, কিটন হলে হবে নন, ইথার হলে হবে অ্যালকোক্সি অ্যালকেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমি গত ক্লাসে তোমাদের সাথে অ্যালকেনের বিস্তারিত নামকরণ আলোচনা করছিলাম। আশা করি তোমরা বাসায় আমাদের প্র্যাকটিস করছো। আজকে আমরা আলোচনা করব অ্যালকেনগুলোকে নামকরণ, অ্যালকিনের নামকরণ, অ্যালকাইনের নামকরণ, অ্যালকোহলের নামকরণ এবং ইথারের নামকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি অ্যালকেন অণু থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত করলে যে মূলক পাওয়া যায় তাকে কি বলে? অ্যালকাইল মূলক বলে। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে মূলক পাওয়া যায় তাকে অ্যালকাইল মূলক বলে। যেমন যদি এই যে মিথেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয় তাহলে আমরা পাবো মিথাইল মূলক। যদি ইথেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়, একটি প্রোটন অপসারিত হয় তাহলে পাবো মিথাইল মূলক। যদি ইথেন থেকে একটি প্রোটন অপসারিত হয় তাহলে আমরা পাবো ইথাইল মূলক। যদি প্রোপেন থেকে একটি প্রোটন অপসারিত হয় তাহলে আমরা পাবো প্রোপাইল মূলক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে কার্বন সংখ্যা 1 হলে মিথ, তাহলে নামকরণটা কী হলো? নামকরণ হলো কার্বন সংখ্যা যখন 1 হবে তখন মূল শব্দ কী হবে? মিথ। কার্বন সংখ্যা 2 হলে মূল শব্দ হবে ইথ। কার্বন সংখ্যা 3 হলে মূল শব্দ হবে প্রোপ। তাহলে নামকরণ কী হলো? মূল শব্দ যোগ আইন। তাহলে অ্যালকাইলের নামকরণের ক্ষেত্রে যে মূল শব্দের সাথে আইন যোগ করলে আমরা সহজেই অ্যালকাইল মূলকের নাম পেয়ে যাব। যেমন আমরা গত ক্লাসে আলোচনা করছি, যদি কার্বন সংখ্যা 1 হয় তাহলে আমরা তাকে বলবো কি? মিথ যৌগ। কার্বন সংখ্যা 2 হলে ইথ, কার্বন সংখ্যা 3 হলে প্রোপ, কার্বন সংখ্যা 4 হলে বিউট, কার্বন সংখ্যা 5 হলে প্যান্ট, কার্বন সংখ্যা 6 হলে হ্যাক্স, কার্বন সংখ্যা 7 হলে হ্যাপ্ট, কার্বন সংখ্যা 8 হলে অক্টা, কার্বন সংখ্যা 9 হলে নন। এই বিষয়ের সাথে শুধুমাত্র যদি আমরা আইন যোগ করি তাহলে সহজে মূলক হয়। তাহলে এখানে মিথ, 1 কার্বন, তাহলে মিথ যোগ কি? আইন। তাহলে এই মূলকটার নাম হবে মিথাইল মূলক। অনুরূপভাবে এখানে ইথ যোগ আইল ইথাইল মূলক, প্রপ যোগ আইল প্রোপাইল মূলক, এবারে বিউট যোগ আইল বিউটাইল মূলক যদি কার্বন সংখ্যা 4 হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা অ্যালকিনের নামকরণ আলোচনা করব। আমরা জানি অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CN2N। অ্যালকিন সাধারণ কি?
CnH2SN। এর প্রথম সদস্য হচ্ছে ইথিলিন। এর প্রথম সদস্য হচ্ছে কি ইথিলিন। তাহলে যে সকল জৈব যৌগে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকবে তাকে আমরা অ্যালকিনের সমগোত্র শ্রেণী বলবো। যে সকল জৈব যৌগে ন্যূনতম একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে তাকে আমরা কি বলবো? অ্যালকিন যৌগ বলবো। এই অ্যালকিন যৌগের সাধারণ সংখ্যা হচ্ছে CnH2SN। প্রথম সদস্য হচ্ছে ইথিলিন বা ইথিন। তাহলে এর নামকরণ কিভাবে? খুবই সহজ। তাহলে এখানে এর মূল শব্দ কি? কার্বন সংখ্যা n কি 2। তাহলে ইথ যোগ এই শেষের সাথে যুক্ত হবে ইন। তাহলে এটার নাম কি হবে? ইথ যোগ ইন, ইথিন। যদি এখানে কার্বন সংখ্যা কি হয়? 3 হয়, তাহলে প্রোফ যোগ ইন, প্রোপিন। যদি কার্বন সংখ্যা 4 হয়, বিউট যোগ ইন, তাহলে এটার নাম হবে বিউটিন। এই 1 নম্বর কার্বনে কার্যগুলো 1 নম্বর কার্বনে কার্য, তাহলে এটা হবে প্রোটিন 1, এটা হবে বিউটিন 1। এছাড়া এটাও হতে পারে CH3 CH ডাবল বন্ড CH3, এটা হবে বিউট যোগ ইন, তাহলে এটা কি হবে বিউটিন, এটা হবে 2। আর এখানে 2 নম্বর কার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান আছে। তাহলে আমাদের এইটার নামকরণ কি হলো? মূল শব্দ যোগ ইন। তাহলে এইভাবে আমরা অ্যালকিনের নামকরণ করব। যদি কার্বন সংখ্যা 4 বা অধিক হয় তাহলে অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে যে প্রান্ত থেকে দ্বিবন্ধন নিকটে সে প্রান্ত থেকে গণনা করতে হবে। আমি আবারও বলি, যদি কার্বন সংখ্যা 4-এর অধিক হয় তাহলে যে প্রান্ত থেকে দ্বিবন্ধনটি নিকটে হবে সে প্রান্ত থেকে গণনা শুরু করতে হবে। এখন আমি একটি উদাহরণে আসি। কার্বন সংখ্যা 4 অধিক মানে কি? পেন্টেন, হেক্সেন, হেপটিন, অক্টিন, ননিন, এই জাতীয় যৌগগুলো। এই জাতীয়গুলো যৌগের ক্ষেত্রে যে প্রান্তে কার্বন কার্বন দ্বিবন্ধনটি নিকটে হবে সে প্রান্ত থেকে যৌগটির নামকরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যৌগ লিখি একটা। তাহলে আমার দেখো 1 2 3 4 5 6, আর এই দিকে হলো কি 1 2 3 4 5 6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এটা একটু খেয়াল করো তাহলে খুব সহজেই তোমরা নামকরণ বুঝতে পারবা। আমরা যদি এদিক থেকে নামকরণ করি তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধনটি 5 নাম্বার কার্বনে কি আছে? কার্বন কার্বন কি আছে? দ্বিবন্ধন আছে। আর যদি এই দিক থেকে নামকরণ করি তাহলে 2 নম্বর কার্বনে আমার কি আছে? কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। সাধারণত আমরা কি জানি, অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে আমরা কি বলছি? যে দিক থেকে পার্শ্ব শিকল অথবা কার্যকরী গোলকের নাম্বার বা সংখ্যা কি হবে? নিকটে হবে, বা নাম্বার যে পাশে থাকে যেখান থেকে শুরু হবে সেখান থেকেই নামকরণ শুরু করতে হবে। তাহলে আমরা অবশ্যই এই নিচের পদ্ধতিটি হচ্ছে ভুল, এই উপরের পদ্ধতি হচ্ছে কি সঠিক। তাহলে যৌগের নামকরণ কি হবে? এটা কার্বন সংখ্যা কত? 6। তাহলে হেক্স যোগ ইন, তাহলে এটা কি হবে? হেক্সিন, হেক্সিন 2। তাহলে এই যৌগের নাম কি হবে? হেক্সিন 2, হেক্সিন 2। যদি কার্বন সংখ্যা 5 হয়
তো এখানে হেক্সিন 1, সরি এখানে এক 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 নম্বর কার্বন আছে, হেক্সিন 1। যদি আবার এখানে এক নম্বর কার্বন আছে, শুরু হয়েছে CH2 থেকে, তাহলে হেক্সিন 1, তাহলে মূল শব্দ যোগ ইন, আর এই শেষে বসাইতে হবে যে 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 এখানে আমার কার্বন কার্বন দ্বিবন্ধনটি আছে। এবার যদি কার্বন সংখ্যা আমার কি হয়, কার্বন সংখ্যা যদি এবার আমার 5 হয়, তাহলে দেখো যদি এবার দেখো আমি যদি এদিক থেকে বলি তাহলে কি হবে 1 2 3 4 5, এদিক থেকে করলে 1 2 3 4 5। তাহলে দেখো যে নিচ দিয়ে 2 নম্বর কার্বনে কার্বন কি আছে, দ্বিবন্ধন আছে, আর উপর দিকে নাম্বার আছে 3 নম্বর কার্বন আছে। তাহলে উপরেটা এবার ভুল, নিচেরটা হচ্ছে এবার সঠিক। এখানে কার্বন সংখ্যা কয়টি আছে, 1 2 3 4 5টি। তাহলে মূল শব্দ কি হবে, প্যান্ট, প্যান্ট যোগ কি ইন, তাহলে কি হবে এটা মূল শব্দ হচ্ছে প্যান্ট, আর কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার কারণে কি হলো ইন, তাহলে কি হবে এটা প্যান্টিন। প্যান্টিন কত, এখানে 2 নম্বর কার্বন আছে, প্যান্টিন 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবেই আমরা খুব সহজেই কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগের নামকরণ করতে পারবো। এবার যদি একাধিক দ্বিবন্ধন থাকে তাহলে সেটার নাম হবে ডাইন, যদি যদি 2টি থাকে তাহলে হবে ডাইন, যদি 3টি থাকে তাহলে সেটা হবে ট্রাইন। যেমন বিউটাডাইন, আমি একটা উদাহরণ দিই, এটা হলো একটি কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগ, যদি দ্বিবন্ধন সংখ্যা 2টি হয় তাহলে সে যৌগের নাম হবে ডাইন, যদি দ্বিবন্ধন সংখ্যা 3টি হয় সে যৌগের নাম হবে ট্রাইন। আমি দেখাই তোমাদের, তাহলে 1 2 3 4, তাহলে দেখো 1 নম্বর কার্বনে আর 3 নম্বর কার্বন কি আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাহলে 1 3 বিউটা ডাই ইন। তাহলে এই যৌগের নাম কি হবে, 2টা দ্বিবন্ধন থাকার কারণে এই যৌগের নাম হলো ডাইন। আর মূল কার্বন হচ্ছে কই কি বিউট 4টা, তাহলে বিউট যোগ ডাইন, বিউটাডাইন। অনুভাবে যদি 3টা কার্বন দ্বিবন্ধন থাকে তাহলে ট্রাইন, 4টা থাকলে টেট্রাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে কি থাকে, পার্শ্ব শিকল থাকে, তাহলে আমরা কিভাবে যৌগের নামকরণ করব। এবার আমরা সেটাই আসি যে পার্শ্ব শিকলটা আমরা কিভাবে নামকরণ করব। এই একটা যৌগ, এর সাথে আমরা ধরি 2টা পার্শ্ব শিকল আছে, এইখানে একটা পার্শ্ব শিকল, এইখানে একটা পার্শ্ব শিকল। সব সময় যৌগের সংকেত লেখার সময় তুমি যোজনী দ্বার কি মেলাবা, 4 মেলাবা। দেখো এখানে এদিকে একটা 1, এদিকে 2টা 3, আর এদিকে 4। সব ক্ষেত্রে আমার কি যোজনী কি হতে হবে, 4 মিলাইতে হবে। যদি আমরা 4 মেলাই তাহলে যৌগের কি, যৌগের সংকেত কি হবে, ভুল হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন আবার 2টা পার্শ্ব শিকল, তাহলে এটার নামকরণ কোন দিকে হবে, 1 2 3 4 5 হবে না 1 2 3 4 5 হবে, কোনটা হবে, অবশ্যই নিচেরটা হবে। নিচেরটা রাইট, উপরেরটা হচ্ছে কি রং। কারণটা হচ্ছে এখানে আমি আগেই তোমাদের ইফেক্ট নামকরণে বলছি যে যেদিকে কার্যমূলক থাকবে সেখান থেকে নামকরণ শুরু করতে হবে। কারণ এইখানে মিথাইল মূলক কিন্তু একটা মূলক, এটা প্রতিস্থাপক, কিন্তু কার্যমূলক কিন্তু এইটা অ্যালকেন অ্যালকিন এগুলো হচ্ছে কি সমুদ্র শ্রেণী কার্যমূলক। এই সমুদ্র শ্রেণীটা যেদিক থেকে শুরু হবে সেদিক থেকে নামকরণ করতে হবে। তাহলে এই যৌগের নাম কি হবে, 3,4 ডাইমিথাইল প্যান্টিন 1। আমি আবারও বলি
3 4 আর 3 নম্বর কার্বনে মিথাইল আছে, 4 নম্বরে মিথাইল আছে, তাহলে 3 4 ডাই মিথাইল পেন্টযোগিন পেন্টিন 1। এইভাবে আমাদের অ্যালকিনের নামকরণ করতে হবে। এবার আসি অ্যালকাইনের নামকরণ। এটা আমি সংক্ষেপে বলি, তোমরা একটু বুঝে নিও যে এইখানে অ্যালকাইনের নামকরণের বেলায় এই মূল শব্দে যে এখানে মূল শব্দ যোগ অ্যালকিনে কি ছিল, মূল শব্দ যোগ ইন, আর অ্যালকাইনে থাকবে মূল শব্দ যোগ আইন। অ্যালকিনে ছিল মূল শব্দ যোগ ইন, অ্যালকাইনে হবে কি মূল শব্দ যোগ আইন, এটাই। তাহলে যদি কার্বন সংখ্যা 2 হয়, যেমন কি CH ট্রিপল বন্ড CH, এটা ট্রিভিয়াল নাম হচ্ছে কি অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন। আর ইউপ্যাক নাম কি হবে, মূল শব্দ এখানে কি 2 আছে ইথ যোগ কি আইন, তাহলে ইথাইন। তাহলে এটার নাম ইউপ্যাক নাম কি হবে ইথাইন। যদি 3টি কার্বন থাকবে তাহলে প্রোপ যোগ আইন প্রোপাইন, যদি 4টি থাকবে বিউট যোগ আইন বিউটাইন। এছাড়া 4 বা অধিক এই অ্যালকিনের মতো 4 বা অধিক কার্বন পরমাণু বিশিষ্ট যৌগের নামকরণের ক্ষেত্রে যেদিকে ত্রিবন্ধনের নিকট হবে সেদিক থেকে নামকরণ করতে হবে। তারপর কি একই সাথে যদি কোনো যৌগে, গুরুত্বপূর্ণ কথা, একই সাথে যদি কোনো যৌগে দ্বিবন্ধন বা এবং ত্রিবন্ধন থাকে তাহলে দ্বিবন্ধনটিকে প্রাধান্য দিতে হবে, অর্থাৎ ত্রিবন্ধনটি প্রতিস্থাপক এবং দ্বিবন্ধনটি মূল শব্দ হিসাবে বিবেচিত হবে। আমি একটি উদাহরণ দিলে তোমরা সহজে বিষয়টা অনুধাবন করতে পারবা। এখন দেখো এদিকে অবস্থান হচ্ছে কি 2 নম্বর কার্বনে, এদিকে অবস্থান 1 নম্বর কার্বনে। আবার আমি কি বললাম সূত্রটা, একই সাথে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন থাকলে দ্বিবন্ধনকে প্রাধান্য দিয়ে নামকরণ করতে হবে। তার মানে একই সাথে কি আছে, ত্রিবন্ধন আছে দ্বিবন্ধন আছে, তাহলে দ্বিবন্ধনকে প্রাধান্য দিতে হবে। তাহলে এখানে নামকরণ কি হবে 1 2 3 4 5 6। তাহলে এখানে কি প্রতিস্থাপক কি দিতে হবে আমাকে, এই অ্যালকাইনকে। তাহলে এই যৌগের নামকরণ কি হবে, এটা কার্বন হবে 6টা, তাহলে হেক্স, হেক্স 4। কার্বন কি আছে, কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, তাহলে হেক্স 4 hex 4 hex 4 in ein 1 in hex 1 কার্বন কি আছে in hex 1 in 4 ein। তাহলে দেখো যে প্রাধান্য দিতে হবে কোন দিকে, এদিক থেকে প্রাধান্য দিতে হবে। আর প্রথমে কি মূল শব্দ, মূল শব্দের পর কি আছে আমার এখানে দ্বিবন্ধন কখন কার্বন আছে এখানে 1 নম্বর কার্বনে, তাহলে হেক্স 1 in 4 4 নম্বর কার্বনে আইন আছে 4 আইন। এই হলো এই যৌগের নামকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকটা উদাহরণ দিলে তোমরা আরো বুঝতে পারবা। আমি আরেকটা উদাহরণ দিই তোমাদের। এই যৌগের দেখো এইখানে একটি ত্রিবন্ধন, এখানে একটি কি আছে দ্বিবন্ধন আছে, তাহলে আমার নামকরণ দিতে হবে এই দিতে হবে 1 2 3 4 5 6 7। তাহলে মূল শব্দ এখানে কি হবে
7, তাহলে হ্যাট, হ্যাট। 1 নম্বর কার্বন কি আছে ইন, আর 4 নম্বর কার্বন কি আছে আইন। তাহলে এখানে এটার নাম কি হলো হ্যাট 1 ইন 4 আইন। এছাড়া অ্যালকিনের ক্ষেত্রে এটাতে অ্যালকেন গেল, অ্যালকিনের ক্ষেত্রে নামকরণের আরেকটি পদ্ধতি আছে যেটা হচ্ছে জ্যামিতিক সমানতার ক্ষেত্রে আমরা দেখতে পাই সিস ট্রান্স, মানে অ্যালকিনের ক্ষেত্রে সিস ট্রান্স নামকরণ, যে যদি অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনের একই পাশে ভারী মূলকগুলো থাকে তাহলে আমরা বলবো যে একই পাশে কি আছে ভারী মূলক, আর এই যে এই পাশে হালকা একই পাশে ভারী মূলকগুলো থাকে, তাহলে এই যে একই পাশ না, তাহলে সেটা নাম হলো কি সিস বিউটিন, সিস টু বিউটিন বা বিউটিন টু, সিস বিউটিন টু একই পাশে। আবার যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের বিপরীত পাশে মিথাইল মূলক থাকে, হ্যাঁ বিপরীত পাশে মিথাইল মূলক থাকে, তাহলে সেটা যখন নাম হবে কি ট্রান্স, ট্রান্স বিউটিন টু। আর কার্বন চারটা 1 2 3 4, 4 হবে বিউটিন, বিউটিন 2 নম্বর কার্বনে কার্বন দ্বিবন্ধন সেজন্য 2। তাহলে তোমরা খেয়াল রাখবা যেটা বিপরীত পাশে, এটা ভারী মূলক কি আছে বিপরীত পাশে আছে, যখন বিপরীত পাশে থাকবে তখন হবে ট্রান্স নাম, আর যখন একই পাশে থাকবে সেটা নাম হবে সিস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ধন্যবাদ, আজকের মতো ধন্যবাদ জানিয়ে অ্যালকেন এবং অ্যালকাইন এবং অ্যালকিনের নাম করে আলোচনা করলাম, এবং আশা করি তোমরা এগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবে, কারণ নামকরণ হচ্ছে প্র্যাকটিসের বিষয়। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি জৈব যৌগের নামকরণ তোমার দখলে থাকবে। ধন্যবাদ সবাইকে। শোনো না, অপেক্ষা করো, আমি লাইনে আছি, সমস্যা নেই, আমি চেষ্টায় আছি, লাইনে আছি। আর ওগুলো কথা কেউ বলতে চায় না, বুঝো না, বিষয়টা খুব কঠিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের 2য় অধ্যায় গুণগত রসায়নের ইলেকট্রন বিন্যাসের নিয়ম আব্বর নীতি নিয়ে আলোচনা করব। এই আলোচনার আগে আমাদেরকে কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে, যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা যত, তার নিউক্লিয়াসে ততোধিক প্রোটন থাকে এবং তার বাইরের শক্তি স্তরে ঠিক ততটি ইলেকট্রন থাকে, এবং প্রতিটি শক্তি স্তরে সর্বাধিক 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। ইলেকট্রন সমূহ যেখানে সেখানে থাকে না, ইলেকট্রন থাকে নির্দিষ্ট অরবিটালে। ইলেকট্রনের এই অবস্থানসমূহকে বিভিন্ন শক্তি স্তরে, শক্তি স্তরে এবং অরবিটালের নিয়ম মাফিক বিতরণ ব্যবস্থার মাধ্যমে সজ্জিত থাকে। বিভিন্ন অরবিটালে ইলেকট্রনের সজ্জাকে আমরা কি বলি, ইলেকট্রন বিন্যাস, এবং পর্যায় সারণের মূল ভিত্তি কিন্তু ইলেকট্রন বিন্যাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা খেয়াল করব, যে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। অর্থাৎ আমরা জানি এই যে নিউক্লিয়াসের চারপাশে কতগুলো স্থির কক্ষপথ আছে, এই স্থির কক্ষপথগুলোকে প্রধান শক্তি স্তর বলে, যাদেরকে n = 1 2 3 4 ইত্যাদিতে প্রকাশ করা হয়। আমরা আজকে আলোচনা করব ইলেকট্রন বিন্যাসের যে নিয়ম,
এই নিয়মের প্রথম নীতি হচ্ছে আব্বাও নীতি, এই আব্বাও নীতি সম্পর্কে। তারপর ইলেকট্রন প্রথমে প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে। এই প্রধান শক্তি স্তরে প্রবেশের পর ইলেকট্রন কি উপশক্তি স্তরে প্রবেশ করবে। এখন উপশক্তি স্তর সমূহ কী কী? যেমন প্রধান শক্তি উপশক্তি হচ্ছে 1s, দ্বিতীয় হচ্ছে 2s 2p, তৃতীয় হচ্ছে কি 3s 3p 3d, চতুর্থ হচ্ছে 4s 4p 4d 4f। তাহলে আমাদের ঠিক কি উপশক্তি স্তর আছে s p d f, এই যে উপশক্তি স্তর। তাহলে পরবর্তী ধাপে উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ। একটি প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর সমূহে ইলেকট্রন শক্তির উচ্চক্রম অনুসারে স্থান গ্রহণ করে। অর্থাৎ প্রথমে এস উপশক্তি স্তর ফিল আপ করবে, তারপর কি পি উপশক্তি স্তর ফিল আপ করবে, তারপর ডি, তারপর এফ, এইভাবে পর্যায়ক্রমে উপশক্তি স্তর সমূহ পরিপূর্ণ হবে। তাহলে শক্তি কার বেশি? এফ এর বেশি, তারপর ডি এর বেশি, তারপর পি এর বেশি। অর্থাৎ এস এর থেকে পি এর শক্তি বেশি, পি এর থেকে ডি এর শক্তি বেশি, ডি এর থেকে এফ এর শক্তি বেশি। তাহলে ইলেকট্রন আগে কোথায় আসবে? এস এ আসবে, তারপর পি তে, তারপর ডি তে, তারপর এফ এ। এখানে 1 পেয়ার, এখানে 3 পেয়ার ঢুকবে, এখানে 5 পেয়ার, এখানে 7 পেয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। অর্থাৎ কোনো উপশক্তি স্তরে প্রতিটি অরবিটালের শক্তি কি সমান? প্রতিটি অরবিটালের শক্তি সমান। যেমন পি উপশক্তি স্তরের 3টি অরবিটাল আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড। এই প্রতিটি অরবিটাল হচ্ছে সমশক্তি সম্পন্ন। সুতরাং প্রতিটি অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন স্পিনে প্রবেশ করবে। এরপর প্রাপ্যতা অনুযায়ী প্রত্যেকটি অরবিটালে আরও একটি করে বিপরীতমুখী ইলেকট্রন প্রবেশ করবে। অরবিটালে ইলেকট্রন প্রবেশের এই নীতিকে বলা হয় কি? হুন্ডের নীতি। হুন্ডের নীতি, আমরা হুন্ডের নীতি পরবর্তীতে আলোচনা করব। আজকে আমরা মূলত আলোচনা করব আব্বাও নীতি। তাহলে আব্বাও একটি জার্মান শব্দ, যার অভিধানিক অর্থ হচ্ছে বিল্ডিং আপ, অর্থাৎ মানে তৈরি করা, একটা বিল্ডিং তৈরি করা। এখন বিল্ডিং তৈরি করতে গেলে আমাকে কী করতে হবে? আগে মাটি খনন করতে হবে, অর্থাৎ গ্রেড বিম তৈরি করতে হবে। গ্রেড বিম তৈরি পর আমাকে 1 তলা তৈরি করতে হবে, তারপর 2 তলা তৈরি করতে হবে, তারপর 3 তলা তৈরি হবে। এই আব্বাও একটি জার্মান শব্দ, যার অভিধানিক অর্থ হচ্ছে কি বিল্ডিং আপ। এই নীতি অনুসারে সাময়িকভাবে ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করবে। অর্থাৎ ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যাবে। কারণ নিম্ন শক্তির অরবিটালের স্থিতিশীলতা বেশি। এই ধরনের ধারাবাহিকভাবে ইলেকট্রন দ্বারা অরবিটাল পূর্ণ করার নীতিকে জার্মান ভাষায় আব্বাও নীতি নামে পরিচিত। এখন তোমরা বলতে পারো যে স্যার, যে অরবিটালের শক্তি দ্বারা আমি কীভাবে জানবো? এই অরবিটালের শক্তি জানার জন্য আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। অরবিটালের শক্তি নির্ণয়ের জন্য আমাকে প্রতিটা অরবিটাল, যেমন 3d 4p, এখন এই দুটো অরবিটাল যেমন 3d 4s, এই দুটো অরবিটাল। তাহলে আব্বা বলছে যে নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এই যে দুইটা অরবিটাল, তাহলে আমাকে আগে অরবিটালের শক্তি নির্ণয় জানতে হবে। শক্তি নির্ণয় জানতে হলে আমার কি n প্লাস n সূত্র প্রয়োগ করতে হবে। n প্লাস n সূত্র কি? n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর n হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাই 3d এর ক্ষেত্রে কি পাই আমরা? 3 প্লাস 2 5, 4 এসে পাই কি 4 প্লাস 0 4। তাহলে 3d শক্তি বেশি। ইলেকট্রন আগে 4s পূর্ণ করবে, 4s পূর্ণ করার পর 3d তে যাবে। এখন এইটা ক্ষেত্রে যদি আমরা দেখি 3 প্লাস 2, আর এখানে কি 4 প্লাস 1, তাহলে এটাও 5, এটাও 5।
তাহলে এই যখন n প্লাস n এর মান কি হবে, সমান হবে, সেক্ষেত্রে যেখানে n এর মানটা বেশি সেই অরবিটালের কি হবে, শক্তি কি হবে, বেশি হবে। তাহলে ইলেকট্রন আগে 3d অরবিটালে প্রবেশ করবে, এটা শক্তি বেশি, সরি এই 4p শক্তি বেশি। তাহলে ইলেকট্রন আগে 3d অরবিটালে পূর্ণ করার পর তারপর 4p অরবিটালে প্রবেশ করবে। তাহলে এই নীতিটা সহজভাবে আমাদের যে 118টা মৌল আছে এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এই নীতিটির প্রয়োগ হচ্ছে খুবই বেশি। এই আব্বাউর নীতির সাহায্যে আমরা সহজেই 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে পারি। এই জন্য আমাকে একটা ফর্মুলা মনে রাখতে হবে, যেটা তোমরা ক্লাস 9-10 পড়ে আসছো, যে 1s 2s 3s 4s। One S, 2s, 3s, 4s, 5s, 6s, 7s। এই প্রথমে কি আছে, শুধুমাত্র 2p। দ্বিতীয়তে আছে কি 3p 3d। চতুর্থ শক্তিস্থ আছে কি 4p 4d 4f। পঞ্চম আছে কি 5p 5d 5f, তো 6p লাগে না, এটুকু। এইভাবে আমরা আগে লিখব, এইভাবে আমরা আগে প্রতিটা অরবিটালের, যে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম। n এর মান এখানে কি 1, n এর মান 2, n এর মান 3, n এর মান 4, n এর মান 5। এইভাবে আমাদের লিখতে হবে। এইটা লেখার পর আব্বাউর নীতির অ্যাপ্লিকেশন তোমাকে হেড টু টেল যোগ করতে হবে। এটা হেড, এটা টেল, এটা হেড, এটা টেল, এটা হেড, এটা টেল, এটা হেড, এটা টেল, এটা হেড, এটা টেল। এটা হেড, এটা টেল। তাহলে এর মাথা, এর লেজ, এর মাথা, এর লেজ, এর মাথা, এর লেজ, এর মাথা, এর লেজ, এর মাথা, এর লেজ। এইভাবে আমরা খুব সহজেই সকল মৌলের ইলেকট্রন বিন্যাস এই আব্বাউর নীতি প্রয়োগ করে আমরা করতে পারবো।